আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মঙ্গোলদের মুখোমুখি পর্বের প্রথম অংশ। চেঙ্গিজ খান এবং তার সন্তানরা মুসলিমদের দাসের জাত বলে ডাকতেন। তারা চিরকাল দেখে এসেছেন মুসলিমদের আক্রমণ করলেই সাধারণত তারা দুই এক দফা লড়ে পালিয়ে যায়। তারপর তাদের মধ্য থেকে আসে শান্তির প্রস্তাব। সেই শান্তির প্রস্তাবে রাজি হওয়া মাত্রই তারা অস্ত্র ছেড়ে দেয়। তখন তাদের মনের সুখে হত্যা করা যায়, আয়েশ করে তাদের নারীদের ধর্ষণ করা যায় এবং শেষমেশ তাদের দলে দলে দড়িতে বেঁধে দাস হিসেবে নিয়ে যাওয়া যায়। এমনও হয়েছে একজন নিরস্ত্র মঙ্গোল গ্রাম ভরা মানুষের মধ্যে গিয়ে একে অপরকে হাতে পায়ে দড়ি বেঁধে নিতে বলেছে। তারপর সবাইকে দাস হিসাবে নিয়ে নিশ্চিন্তে হাজির হয়েছে দারুগাছির কাছে। মঙ্গোলদের ভয় মানুষের ভেতর এত তীব্রভাবে গেঁথে গিয়েছিল যে তারা আসছে শুনলে মানুষের হাত পা জমে যেত। তাদের মুখোমুখি হলে মানুষ চোখে অন্ধকার দেখত। এর প্রধান কারণ ছিল মঙ্গোলদের নৃশংসতা আর মুসলিমদের কাপুরুষতা। কাপুরুষতার ফল হিসেবে শাসকের জাত মাত্র 4 বছরের মধ্যে রাতারাতি পরিণত হলো দাসের জাতে। এই 4 বছরে মঙ্গলরা সুনামির মতো ভাসিয়ে নিয়ে গেছে কাজাখস্তান থেকে সিন্ধু, কাশগড় থেকে আজারবাইজান পর্যন্ত বিস্তীর্ণ জনপদ। হত্যা করেছে মিলিয়ন মিলিয়ন মানুষ। মুসলমানরা শুধু জাগতিক কারণেই যে মঙ্গোলদের ভয় পেত তা নয়। তারা মঙ্গোলদের ভাবত ইয়াজুজ মাজুজ, যারা কিয়ামতের পূর্বে বিধ্বংসী জাতি হিসাবে হাজির হবে খোদার গজব হিসেবে। যে দুর্দান্ত দাপট নিয়ে মঙ্গোলরা শুরু করেছিল, তাদের শক্তি সামর্থ্য আর দানবীয় নিষ্ঠুরতা নিয়ে যে কিংবদন্তির জন্ম হয়েছিল, তা প্রথমবারের মতো বড় ধরনের ধাক্কা খায় আইন জালুতের যুদ্ধে সাইফুদ্দিন কুতুজের হাতে কিতবুকার পরাজয়ে। এরপর কয়েকবার মঙ্গোলরা চেষ্টা করেছে ক্রুসেডারদের সাথে জোট করে শেষ মুসলিম রাজনৈতিক শক্তি মামলুকদের কাছ থেকে সিরিয়া কেড়ে নিতে, কিন্তু সুলতান বাইবার্সের একের পর এক নির্মম অভিযান ক্রুসেডারদের ধীরে ধীরে শেষ করে দিতে থাকে। 1261 সাল থেকে 1277 সালের মধ্যে সিরিয়া, আনাতোলিয়া ও ফিলিস্তিনে ক্রুসেডারদের অস্তিত্বই সংকটের মুখে পড়ে যায়। 1277 সালের শীতে সুলতান বাইবার্স সিদ্ধান্ত নেন আনাতোলিয়াকেও মঙ্গোলদের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে হবে। আনাতোলিয়ার সেলজুকরা এর আগেও একবার মঙ্গোলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মঙ্গোলদের শক্তির সামনে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সেলজুকরা তখন পরিণত হয়েছিল এক নামে মাত্র রাজনৈতিক সামরিক শক্তিতে, যাদের মূল লক্ষ্য ছিল মঙ্গোল ইলখানের ক্রোধ থেকে নিজেদের চামড়া বাঁচানো। কিন্তু সেলজুকদের বাইরেও আনাতোলিয়ার ক্ষমতার খেলায় ছিল আরও খেলোয়াড়। মঙ্গোল আক্রমণ থেকে পালিয়ে 50 বছর আগে আনাতোলিয়াতে আসা তুর্কমেন যাযাবর গোত্রগুলো ছিল কট্টর মঙ্গোল বিরোধী। সুলতান বাইবার্স হিসেব কষে দেখলেন, একবার আনাতোলিয়ায় মঙ্গোলদের হারাতে পারলে মানুষের মন থেকে মঙ্গল জুজুর ভয় অনেকটাই কেটে যাবে। আনাতোলিয়ার তুর্কমেনরা একবার যদি বুঝতে পারে যে মঙ্গোলদেরও হারানো সম্ভব, তাহলে মঙ্গোলদের পক্ষে তাদের নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। দুর্ধর্ষ সমরনায়ক বাইবার্স আরেকবার লড়াইয়ের স্থান আর সময় বিবেচনায় অন্য সবাইকে হতবুদ্ধি করে দিলেন। তিনি ঠিক করলেন আনাতোলিয়ায় থাকা মঙ্গোল বাহিনীকে বসন্তের মাঝামাঝিতে আক্রমণ করা হবে। লড়াই করা হবে কোনিয়া বা কায়সেরির কাছাকাছি কোথাও, যেখান থেকে আনাতোলিয়ার সবখানে দ্রুত লড়াইয়ের খবর পৌঁছাতে পারে। বসন্তের মাঝামাঝি লড়ার উদ্দেশ্য ছিল মঙ্গোলদের গরমের ভয়। মঙ্গোলরা মধ্যপ্রাচ্যের গরমকে এড়াতে চাইত, তাই বসন্তে মঙ্গোলদের একবার হারাতে পারলে পরের 4-5 মাসের ভেতর খানের বাহিনী অভিযানে নামতে পারবে না। ততদিনে তুর্কমেন বেদের দিয়ে আনাতোলিয়াতে একটা জোরদার বিদ্রোহ তৈরি করা যাবে। সুলতান যোগাযোগ শুরু করলেন সেলজুকদের উজিরে আজম মঈনুদ্দিন পারওয়ানের সাথে।
পারওয়ানের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে বাইবার্সের বাহিনী সিরিয়া থেকে আনাতোলিয়ার দিকে অগ্রসর হলো এপ্রিলের শুরুতে। সামনে কুরবানির ঈদ। সুলতান এমন একটা সময়ে মঙ্গলদের ঘাড়ের উপর পড়তে চান যখন তারা তা কল্পনাও করবে না। এপ্রিলের শুরুতে রওনা হয়ে পরের সপ্তাহে মামলুক বাহিনী আনাতোলিয়াতে প্রবেশ করল। পুরো পথেই তারা দিনে বিশ্রাম নিয়ে রাতে ডাবল মার্চ করেছে। এসেছে অপ্রচলিত মরুভূমির পথ ধরে। এপ্রিলের 12 তারিখ নাগাদ মামলুকরা কায়সেরির কাছাকাছি পৌঁছে গেল, যেখানকার পাহাড়ি এলাকায় তারা মঙ্গলদের ওপর আঘাত হানবে বলে ভেবেছিল। পাহাড়ে মঙ্গলরা না পারে ফ্ল্যাঙ্কিং করতে, আর না পারে চারিদিক থেকে ঘিরে ফেলতে। এই কারণে সুলতান মঙ্গল শিবিরের কাছাকাছি ঘাঁটি গাড়লেন পাহাড়ের ওপর। মঙ্গলরা তার অগ্রগতির খবর পেয়েছিল মাত্র 10 দিন আগে। তাই তাবরিজে আবাকা খানের কাছে সাহায্য না চেয়ে তারা সরাসরি সেলজুক সুলতান কায়খসরুকে সাহায্যের জন্য সৈন্য পাঠাতে বলল। মঙ্গলদের চাপে তড়িঘড়ি করে বাহিনী তৈরি করে এগিয়ে এলেন উজিরে আজম পারওয়ানে। সাথে নিয়ে এলেন সেলজুকদের নিয়ন্ত্রণে থাকা তুর্কমেন যোদ্ধদেরও। মঙ্গলদের রিনফোর্সমেন্ট হাজির হলো জর্জিয়া থেকেও। পারওয়ানে হিসাব কষছিলেন কিভাবে যুদ্ধে জড়ানো থেকে দূরে থাকা যায়। মামলুক আর মঙ্গলদের এই বাঘে মহিষে লড়াইয়ের ভেতর সেলজুকরা পড়া মানে স্রেফ চিড়ে চ্যাপ্টা হওয়া। মামলুকদের পক্ষে থাকলে মঙ্গলরা যখন পুরো বাহিনী নিয়ে আনাতোলিয়ার দিকে মার্চ করবে তখন তাকে মরতে হবে। আর মঙ্গলদের পক্ষে থাকলে মঙ্গলরা যদি হারে, সুলতান বাইবার্স হাতে পেলে তাকে আস্ত রাখবেন না। সেই সাথে তুর্কমেন বেরাও তার রাতের ঘুম হারাম করে ছাড়বে। লড়াইয়ের ঠিক আগে পারওয়ানের সিদ্ধান্ত নিলেন তিনি এই যুদ্ধে কিছুই করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থেকে যুদ্ধ দেখবেন, তারপর যেই জিতুক তার পক্ষে যোগ দেবেন। এরই মধ্যে সুলতান বাইবার্স আনাতোলিয়ায় এসেছেন শুনে অনেক তুর্কমেন বেরা মঙ্গলদের ওপর আঘাত হানার জন্য অস্থির হয়ে উঠলেন। মঙ্গলরা একেবারে শেষ মুহূর্তে প্রায় 80 কিলোমিটার পিছু হটে এলবিস্তানের সমভূমিতে চলে গেল, যেখানে তারা মামলুকদের সাথে তাদের ট্যাকটিক্সে লড়তে পারবে। মামলুক জেনারেলরা হিসাব করে দেখলেন আরব বেদুইন যোদ্ধা 10,000 সেলজুক, 4,000 কারামানি সহ তাদের মোট যোদ্ধার সংখ্যা 40,000 ছাড়িয়ে যাবে। মঙ্গলদের সংখ্যা সব মিলিয়ে 30,000-এর মতো হবে। তাই একটা ঝুঁকি নেওয়াই যায়। এপ্রিল মাসের 15 তারিখ সকালে লড়াই শুরু হলো। মামলুকদের রাইট উইংয়ে ছিল তাদের হেভি ক্যাভালরি ডিভিশন, লেফটে ছিল বেদুইন ব্রিগেড, আর সেন্টারে সুলতান বাইবার্সের মূল বাহিনী। সেন্টারের আগে ছিল একটা ভ্যানগার্ড ফোর্স। যুদ্ধক্ষেত্রের কাছেই মঙ্গল আর মামলুকদের মাঝামাঝি একটা অপেক্ষাকৃত উঁচু জায়গায় অবস্থান নিয়েছে সেলজুক বাহিনী। সুলতান অবাক হয়ে খেয়াল করলেন মঙ্গলদের সংখ্যা তার ধারণার 4 ভাগের 1 ভাগ মাত্র। জর্জিয়ানরা যোগ দেয়াতে এই সংখ্যা বেড়ে তার বাহিনীর অর্ধেকের সমান হয়েছে। যুদ্ধের দামামা বেজে উঠল, ধুলোর ঝড় উঠল এলবিস্তানের ময়দানে। দুনিয়ার শ্রেষ্ঠতম 2 ক্যাভালরি আবার একে অপরের মুখোমুখি হচ্ছে, মামলুক আর মঙ্গল। মঙ্গলরা শুরু থেকেই মামলুকদের লেফট উইংকে লক্ষ্য করে হামলা চালাতে থাকলো। লেফট উইংয়ে ছিল মূলত অনিয়মিত বেদুইন যোদ্ধারা। মঙ্গলদের সুগঠিত সুশৃঙ্খল আক্রমণের সামনে তারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। মঙ্গলরা বারবার হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে বেদুইনদের ঘোড়াগুলোকে ভড়কে দিতে থাকলো, আর তাদের দূরপাল্লার তীরের ঝাঁক অনেক দূর থেকেই বেদুইনদের উপর বৃষ্টির মতো পড়তে থাকলো। মামলুকদের রাইট উইংও সমান তালে হামলা চালিয়ে যাচ্ছিল মঙ্গল লেফটের ওপর, কিন্তু জর্জিয়ান হেভি ক্যাভালরির কঠিন প্রতিরোধের কারণে তারা সুবিধা করতে পারছিল না। সুলতানের দূত কয়েক দফা পারওয়ানের কাছে ছুটে গেল যুদ্ধে সহযোগিতার জন্য, কিন্তু পারওয়ান নীরব রইলেন। ওদিকে লেফটে মামলুকদের ক্ষয়ক্ষতি বাড়তেই লাগলো। অসংখ্য বেদুইন যোদ্ধার মৃত্যু ঘটল মঙ্গলদের তীরে। লেফট উইং ভেঙে যাচ্ছে দেখে সুলতান বাইবার্স নিজে ছুটে গেলেন সেখানে। শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ।